নির্বাচনের আগেই হাদী হত্যার বিচার চায় ইনকলাব মঞ্চ। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি। বিকেলে শাহবাগে বিক্ষোভ। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার নয়, গণমাধ্যমে হামলা গণতন্ত্র ও জুলাই চেতনার উপর আঘাত, বললেন ফখরুল। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তর জনপদ। জানুয়ারির মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস, আবহাওয়ার অধিদপ্তর। এবং স্বাধীনতার 54 বছর পরও নানা চ্যালেঞ্জের মুখে দেশের কৃষিখাত। সংকট মোকাবেলায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। এবার পুরো সংবাদ। ওসমান হাদী হত্যার ঘটনায় দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন ইনকলাব মঞ্চ। শাহবাগে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচনের আগে ওসমান হাদী হত্যার বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণেই ওসমান হাদীর রক্ত ঝরেছে বলেও অভিযোগ করেন আব্দুল্লাহ আল জাবের। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ করবে ইনকলাব মঞ্চ। ওসমান হাদীর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই, সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা গত এক সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য, সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, ইনকলাব মঞ্চের ব্রিফিং এবং বিকেলের কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন প্লিজ। আমি কিন্তু যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকের যে দাবি দেওয়ার বিষয়টি, সে দাবি দেওয়ার বিষয়টি কিন্তু এসেছে মূলত গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। অথচ তারা আশা করেছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থেকে সরকারের সবশেষ একটি অবস্থান জানাবেন, কিন্তু সেরকমটি ছিল না। সেখানে উপস্থিত ছিল অতিরিক্ত আইজিপি এবং ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার। সেখানে কিন্তু তারা ব্রিফ করেছেন এবং সেখানে জানিয়েছেন যে ওসমান হাদীর যে মূল শুটার, তার অবস্থান সম্পর্কে তারা এখনও নিশ্চিত নন। মূলত এই ব্রিফের পরই কিন্তু তারা বেশ ক্ষোভ ঝেড়েছেন এবং যেটি জানিয়েছেন যে কেন এতদিন হয়ে গেল যে মূল শুটার তার অবস্থান কেন জানা গেল না, এর পাশাপাশি এখানে মূল হোতা কারা তারাও জানা গেল না। এতে কিন্তু তাদের একটি ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এ কারণে কিন্তু তারা তাদের দুই দাবির মধ্যে কিন্তু একটি রয়েছে যে আন্তর্জাতিক তদন্ত সংস্থার সহযোগিতার চাওয়া। কেননা তারা যেটি জানিয়েছেন, অর্থাৎ সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন যে ওসমান হাদীর যে হত্যার ঘটনাটি, সে ঘটনার তদন্তের বিষয়ে তাদের মানে ইনকিলাব মঞ্চের সহযোগিতা চাওয়া হয়েছে, কিন্তু সেই সহযোগিতা তারা করার পরেও কেন এখনও এই হত্যার ঘটনার অগ্রগতি হয়নি, তদন্তের অগ্রগতি হয়নি, সেটি নিয়ে কিন্তু তারা বেশ ক্ষোভ ঝেড়েছেন এবং এ কারণে কিন্তু আন্তর্জাতিক তদন্ত সংস্থার তারা সহযোগিতা দাবি জানিয়ে আসছেন। এবং এর পাশাপাশি দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের যে বিষয়টি, সেটি এসেছে মূলত তারা যেমনটা জানিয়েছেন আমাদের, সেটি হচ্ছে যে তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা যে গোয়েন্দা উচ্চ পর্যায়ের গোয়েন্দাদের সাথে বৈঠককালে হাদীর হত্যার বিষয়টি তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না এবং এই যে গুরুত্ব দিচ্ছেন না, তার কারণেই কিন্তু তারা বেশ মানে এই ব্রিফিংয়ের আয়োজন করে এই দুই দাবি জানিয়েছেন। এর পাশাপাশি বিকেলে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচি থেকেও কিন্তু আরও কিছু ঘোষণা আসতে পারে, তারা যেমনটা জানিয়েছেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। আসাদ। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুদাসসির। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনায় অনুষ্ঠিত এক বৈঠকে
এমন নির্দেশ দেন তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, তারেক রহমানের প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনে গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি জাতীয় দৈনিক আলো, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম ফয়সাল, আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং শফিকুল ইসলাম। পুলিশের কাউন্টার টেররিজমের ইউনিটের হাতে গ্রেপ্তার অন্য 2 জনের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। সম্প্রতি দেশের দুটি দৈনিক পত্রিকার হামলায় গণতন্ত্র আর 24 জুলাইয়ের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দেশের সব অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো, শুধু এখানে একাত্মতা ঘোষণা করা নয়, মানব বন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে। সবশেষ এই তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গেল শুক্রবার বেগম জিয়াকে বিশেষ একটি চিকিৎসা দেওয়া হয়, যা তিনি গ্রহণ করতে পেরেছেন বলে জানা গেছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। তো এখন যেটা আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছেন এবং তিনি গত মাসের নভেম্বরের 23 তারিখে উনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক কিছু জটিলতা নিয়ে, এবং উনি এখনো পর্যন্ত এই হাসপাতালে আছেন। যদিও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছেন, উনি নিজে চিকিৎসা নিতে সক্ষম হচ্ছেন এবং কোনো উল্লেখযোগ্য তেমন কোনো অবনতি হয়নি বলে আমরা জানতে পেরেছি, এবং গত কয়েকদিন ধরে যে অবস্থায় ছিলেন সেটা এখনও মেনটেন করতে পারছেন। এ কথা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন উনি জানিয়েছিলেন সাংবাদিকদের কিছুদিন আগে অবশ্য। তবে চিকিৎসকরা বলছেন তিনি ধীরে ধীরে সুস্থ হবার দিকে এগিয়ে যাচ্ছেন এবং চিকিৎসা ঘটনা যে উনি যে অসুস্থ হয়েছিলেন তাতে কিন্তু দেশি এবং বিদেশি অনেক চিকিৎসক একসাথে সমন্বয় কমিটি করে তারপরে তার চিকিৎসা চালানো হচ্ছে, এবং সে এখন বর্তমান যে পরিস্থিতি আছে তার বয়স এবং জটিল সমস্যার কারণে বিদেশি চিকিৎসার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এয়ার ট্রাভেলের অযোগ্যতা দেখিয়ে সেটা স্থগিত করা হয়েছে। এর আগে গত মাসে তার স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর এবং সংকটাপন্ন বলে খবরে
তার বর্তমান আপডেট চিকিৎসক তাতে স্থিতিশীল বলেছেন। এটা আমি আপনাকে কিছুক্ষণ আগেও জানিয়েছি এবং একই সঙ্গে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আমার পিছনে বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা কিন্তু নিরাপত্তা দিতে এবং সার্বক্ষণিক এই হাসপাতালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তার যথাযথ অবস্থানে আছে। তো আসাদ, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। মুন্নি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মুন্নি। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে একই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথাও রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর সর্বশেষ কি খবর জানাবেন আমাদেরকে? ট্রাইব্যুনালে দুটি মামলার শুনানি ছিল। একটি ছিল জুলাই আন্দোলনের সময়, অর্থাৎ গত বছর যে জুলাই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা যে একটি ব্যবসায়িকদের বৈঠক করে, অর্থাৎ গণভবনে যে একটি বৈঠক করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিলেন সেই মামলার শুনানি, এবং একই সঙ্গে চাংখারপুলে সেই আনাস, ছোট্ট আনাস যে মায়ের কাছে চিঠি লিখেছিল, চিঠি লেখার পরে সেই আনাসকে হত্যা করা হয়েছে, সেই আনাসকে হত্যা মামলার জেরা ছিল আজকে, দ্বিতীয় দিনের জেরা শেষ হয়ে গেছে, আজকে আসামি পক্ষে জেরা ছিল। আমি যদি একটু বলতে চাই, কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করেছে এবং তিনি জানিয়েছিলেন এই যে সালমান এফ রহমান এবং আনিসুল হক এনারা দুজন মেইনলি মূলত কিন্তু আসলে মাস্টার মাইন্ড ছিলেন, অর্থাৎ মোট 4 জন ছিল তাদের গ্যাংয়ে, যে তাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো। এই 4 জনের মধ্যে একজন ছিল আনিসুল হক, সালমান এফ রহমান, আলী আরাফাত এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জন মিলেই কিন্তু মূলত আন্দোলন কিভাবে দমন করা যাবে, কখন কারফিউ দিতে হবে, কার উপর গুলিবর্ষণ করতে হবে, এই মাস্টার প্ল্যানগুলো কিন্তু করা হতো। চিফ প্রসিকিউটর জানিয়েছেন মূলত সালমান এফ রহমান এবং আনিসুল হকের ফোন আলাপ কিন্তু তাদের কাছে এসেছে এবং সেই যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে, অর্থাৎ আনিসুল হক জানতে চেয়েছিলেন সালমান এফ রহমানের কাছে কিভাবে আন্দোলন দমন করা যায়। সেই প্রতি উত্তরে সালমান এফ রহমান দুটি উত্তর দিয়েছিলেন। একটি ছিল কারফিউ জারি করে সবাইকে নিঃশেষ করে দিতে হবে এবং দ্বিতীয় ছিল সেনাবাহিনী দিয়ে আন্দোলন দমন করতে হবে। এই যে অর্থাৎ আন্দোলন দমন করতে আওয়ামী লীগের এই দুজন হেভিওয়েট প্রার্থী যে নাশকতা তৈরি করেছিলেন সেই অভিযোগ আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন থেকে। সেটি এখন শুনানি চলমান রয়েছে, পরবর্তীতে আরো জানাতে পারবো। একই সঙ্গে চাংখারপুলে আজকে কিন্তু জেরা ছিল, অর্থাৎ চাংখারপুলে হত্যা ছোট্ট আনাস সহ যে আনাস মায়ের কাছে চিঠি লিখেছিল সেই আনাস সহ যে হত্যা মামলা ছিল সেই হত্যা মামলার শুনানি এখন চলমান রয়েছে। সেই শুনানি জেরা শেষ হলে আমরা বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ থেকে ট্রাইব্যুনালের সবশেষ তথ্য। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রাম। শীতের তীব্রতায় বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। পঞ্চগড়ে সন্ধ্যা থেকে সকাল 10টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। প্রতিনিয়ত রাত 11টার পর থেকেই বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। হিমালয়ের হিমশীতল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও দিনমজুররা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। শীতে সবাই জর্জরিত, শীতের মোটামুটি নাজাল অবস্থা হয়ে গেছে। এই মুহূর্তেই শীত আসতে না আসতে এখনই মানুষের যে অবস্থা, ধরতে পারি না, ঠান্ডা ভালো ঠান্ডা করছে। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও সন্ধ্যা নামতেই তীব্র শীত ও হিমেল বাতাস শুরু হয়। এর সঙ্গেই ঘন কুয়াশা পড়ায় সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে। যে কুয়াশার পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আয় ইনকাম একদম কমে যাবে, কারণ কুয়াশায় মানুষ বের হবে কম,
আমাদের মানে সবারই এক প্রকার অসুবিধা। অন্য বছরের তুলনায় এবছর খুব মানে কুয়াশার বা ঠান্ডার ইয়েটা বেশি। লাইট দিয়েই চালাইতে হবে, সার্চ লাইট, ফগ লাইট সব দিতে হবে, দিলে তারপরেও দেখা যায় না। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে আগামী ৩-৪ দিন দেশে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নাই, তবে জানুয়ারির শুরু থেকেই মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহের কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর বজরুর রশিদ বলেন, রাজশাহী, রংপুর বিভাগ সহ খুলনা অঞ্চলের কুয়াশা বিরাজ করছে। আগামী 2 দিন এই আবহাওয়া অব্যাহত থাকবে, তবে নদী বেষ্টিত অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। গত বছর এরকম শীত ছিল না, এই বছর তো আরও শীত নেই। যেটা দেখা যাচ্ছে যে একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে এই মাস শেষে, যে অর্থাৎ জানুয়ারি ফার্স্ট উইকে, যে ওই সময় হয়তো একটা শৈত্যপ্রবাহ আসবে। তবে যেটা হবে জানুয়ারিতে কয়েকটা স্পেলি আসবে। আমরা জানি জানুয়ারি হয়তো শীতলতম মাস, নর্মাল এই সময় তাপমাত্রা কম থাকে। তবে যেটা হচ্ছে যে আপনার যদি আমরা হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে ওই রকম বেশি শীত পড়ার সম্ভাবনা নেই। স্বাধীনতার 54 বছর পরও অবহেলিত দেশের কৃষি ও কৃষক, যাদের শ্রম ঘামে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, তারাই নানা দিক থেকে বঞ্চনার শিকার। চাষের প্রয়োজনে সময় মতো মেলে না সারসহ প্রয়োজনীয় উপকরণ। কৃষক বাঁচাতে মাঠ পর্যায়ে কৃষি উপকরণের দাম নির্ধারণ সহ মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানোর বিকল্প নেই বলেও মত দিয়েছেন অর্থনীতিবিদরা। কামাল হোসেনের ক্যামেরায় কৃষি সংকট নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আজ। দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, কৃষকের শ্রমে ঘামে তরতর করে বেড়ে ওঠা সোনালী ফসল, এর সবই কৃষি প্রধান বাংলার প্রতিচ্ছবি। এ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করলেও অজানা শঙ্কায় দিন কাটে কৃষকের। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, বাজারে অস্থিরতা, উৎপাদন খরচ বৃদ্ধি, এ সবই যেন কৃষকের নিত্য সঙ্গী। যখন উৎপাদন কম থাকে তখন দাম বেড়ে যায়, যার যখন কৃষকের ভরপুর উৎপাদন হয় তখন বাজার মূল্য কমে যায়, প্রায় লস হয়। গত বছর আমি 3-4 লক্ষ টাকা চকে ঢালছি, আমি লাস্টে দেয়া গেছে চালানো ক্যাশ খুঁজে পাইনি। সরাসরি কৃষক বাজার লিঙ্ক এবং সরবরাহ চেইন উন্নয়নের আহ্বান কৃষকদের। মাঠে থেকে গেলে আমাকে মনে করেন যে নেওয়ার একটা লিমিটেড ভাড়া, তারপরে যাবি তো কিছু খরচ, ওইগুলো কমে যাইতো আর কি। আমরা যদি মানে ক্রেতা থেকে বিক্রি করতে পারতাম সরাসরি ভাবে, তাহলে আমাদের একটু লাভবান হতাম। সার, বীজ, সেচের উচ্চ মূল্য আর প্রয়োজনের সময় না পাওয়ার হতাশা তাদের নিত্য সঙ্গী। আমরা সার ঠিক মতো পাই না এবং অনেক প্রচুর দাম, সারের অনেক দ্বিগুণ দাম বাড়াই দিছে সরকার, অনেক দাম বাড়াই দিছে। আমরা পাই না সময় মতো, আমরা কোনো ফসল ভালো মতো করতে পারছি না, কোনো ফসলের দাম পাইতেছি না। সেপার বীজটা ছিল 100 টাকা, এই বীজটা হয়েছে এখন 140 টাকা, কথা বলছেন। আবার মাইটা সার আসলো সরকারি রেট 1050 টাকা, আমার কাছ থেকে নিচে এই 1350 টাকা। কৃষকদের অর্থনৈতিকভাবে নিরাপদ করা কৃষি উন্নয়ন ও গ্রামীণ জীবিকা সুরক্ষার অন্যতম প্রধান শর্ত উল্লেখ করে এর দায় সরকার এড়াতে পারে না বলে জানালেন এই অর্থনীতিবিদ। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নষ্ট করে ফেলতে হচ্ছে। এই সমস্ত পিছনের কারণ হচ্ছে আমি মনে করি রাষ্ট্র। বিকজ রাষ্ট্রের যে মহাপরিকল্পনা, মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী প্রকৃতপক্ষে কোন জেলায় কি ধরনের ফসল উৎপাদন হয় এবং কতটুকু রাষ্ট্রের চাহিদা, সেই জায়গাগুলো যদি স্পষ্ট করে সেই ধরনের ইনফরমেশন কৃষকদের দেয়। সরবরাহ ব্যবস্থার উন্নতি হলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য কমবে বলেও মনে করেন তিনি। স্বাধীনতার 54 বছরেও কৃষি প্রধান দেশে কৃষকের মুক্তি মেলেনি। যাদের শ্রম আর ঘামে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, তারাই ন্যায্য মূল্য বঞ্চিত, অনিশ্চিত তাদের জীবন জীবিকা। এ দায় কি রাষ্ট্র এড়াতে পারে? প্রশ্ন কৃষকের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে 27 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের 59 বিজিবি অধীনস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান।
এবার খেলার খবর ক্রিকেট। মাউন্ট মঙ্গানুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 323 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করে কনওয়েল 227 রানে ভর করে 575 রান করে নিউজিল্যান্ড। জবাবে 420 রান গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে 306 রান করে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। ফলে 462 রানের বিশাল দক্ষ দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে। ব্যাট করতে নেমে 138 রানে সব উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন কনওয়ে আর সিরিজ সেরা আকফ ডাফি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের আগে হাদি হত্যার বিচার চাই ইনকলাব মঞ্চ, দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি। বিকেলে শাহবাগে বিক্ষোভ। প্রথম আলোর ডেইলি স্টারের হামলার ঘটনায় গ্রেপ্তার নয়, গণমাধ্যমে হামলা গণতন্ত্র ও জুলাই চেতনার উপর আঘাত, বললেন ফখরুল। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তর জনপদ, জানুয়ারি মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া দপ্তরের। এবং স্বাধীনতার 54 বছর পরও নানা চ্যালেঞ্জের মুখে দেশের কৃষি খাত, সংকট মোকাবেলায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।